ইন্ডিয়ান ফুটবল মার্কেটে যতই আপডেট আসুক রেগুলার বেসিসে যে আইএসএল নিয়ে একটা বড় অনিশ্চয়তা রয়েছে। বিভিন্ন ক্লাব তারা এই মুহূর্তে প্রি সিজনকে ডিলে করছে, তারা ডুরান্ড কাপে নামবে কিনা, বা স্পেশালি আইএসএল ক্লাবগুলো তারা ডুরান্ড কাপে নামবে কিনা সেই নিয়ে একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে। কিন্তু তার বাইরে ট্রান্সফার মার্কেট আপাতত থেমে নেই। সেখানে যাদের নিড রয়েছে, যাদের ডিমান্ড রয়েছে এবং যারা মনে করছে যে আমরা ইন্ডিয়ান ফুটবলে সাস্টেন করতে পারবো, যাই পরিস্থিতি আসুক না কেন, ইন্ডিয়ান ফুটবলে থাকা, টিকে থাকা বা চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকতে গেলে আমাদের ভালো টিম তৈরি করতে হবে। দে আর সিরিয়াস অ্যান্ড দে আর জাস্ট গোয়িং বাই দেয়ার প্ল্যানস। এবং সেইভাবেই আমরা দেখছি যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তাদের কিন্তু ট্রান্সফারের অ্যাক্টিভিটি এই মুহূর্তে থেমে নেই। হ্যাঁ, হয়তো একটু স্লো রয়েছে, হয়তো সেই মোমেন্টামটা নেই, হয়তো সেই একদম কি বলবো ছোঁ মেরে প্লেয়ার তুলে নেওয়ার ব্যাপারটা নেই, কিন্তু স্টিল তারা বাকিদের তুলনায় অনেক বেশি করে অ্যাক্টিভ রয়েছে। আজকের এই পার্টিকুলার ভিডিওটা একদমই কোনো স্পেশাল আপডেট বা ব্রেকিং দেওয়ার মতো ভিডিও না যে আমি এখান থেকে জানতে পারলাম যে এই ঘটনাটা ঘটছে। আজকের ভিডিওটা স্পেশালি কিছু ওপিনিয়ন বেস রয়েছে, যার মধ্যে প্রথম যে বিষয়টা আমার শেয়ার করা রয়েছে আজকের এই ভিডিওতে ট্রান্সফার মার্কেটের আপডেট অ্যান্ড হ্যাপেনিংস নিয়ে, সেটা হচ্ছে যে কনর সিল্ডস, চেন্নাই এফসির সেন্ট্রাল মিডফিল্ডার, লাস্ট সিজনের সব থেকে বেশি অ্যাসিস্ট প্রোভাইড করা প্লেয়ার, সেই প্লেয়ারকে অফিসিয়ালি চেন্নাই এফসি ছেড়ে দিয়েছে এবং তাকে সম্ভবত মুম্বাই সিটি এফসি তুলে নিতে চলেছে। মুম্বাই সিটি এফসির একটা ভালো প্রস্তাব রয়েছে। দেখো, এর আগে আমরা জানতাম যে মোহনবাগান, ইস্টবেঙ্গল তাদের প্রত্যেকেরই নাম লিঙ্ক আপ হয়েছিল, এবং সেটা এখান থেকে না, মানে এখানে কেউ র্যান্ডম কেউ হঠাৎ করে লিঙ্ক আপ করে দেয়নি ঘুম থেকে উঠে, একদম খোদ স্কটল্যান্ড থেকে, সেখান থেকে ব্রেকিং হয়ে বেরিয়ে এসেছিল। তারপরে আমরা জানতে পারি যে হ্যাঁ, কিছু লিঙ্ক আপস রয়েছে। কয়েকদিন আগে তো ইস্টবেঙ্গলে কেউ কেউ বলেছিল যে ডিল কমপ্লিটও হয়ে গেছে, তখনই বলেছিলাম যে এটা খুব একটা রিয়েলিস্টিক লাগছে না। ইস্টবেঙ্গলের বর্তমান যা কিছু প্লেয়ারদের রুমার্স রয়েছে যারা জয়েন করতে চলেছে বা যাদের সাথে এক্সিস্টিং কন্ট্রাক্ট রয়েছে, সব কিছুকে মাথায় রেখে মোহনবাগানের তো প্রসঙ্গটা আসছেই না, কারণ একজন প্লেয়ারই বেরিয়েছে, তার পরিবর্তে একজন প্লেয়ারই আসছে। বাকি আরেকজন, সেটা 7th ফরেনার হবে, সেটা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্য। সেটা নিয়ে এখনো অবধি কোনো ধরনের আপডেট কিন্তু মোহনবাগানের বেরিয়ে আসেনি। তো এই কনর সিল্ডস, যার একটা ভার্সেটাইলিটি রয়েছে সেন্ট্রাল মিডফিল্ডে এবং অ্যাটাকিং মিডফিল্ডে এবং উইং বরাবরও অ্যাটাক করতে পারে, তাকে নিয়ে মুম্বাই সিটি এফসি আপাতত ভীষণভাবে ভাবনা চিন্তা করছে, অপটিমিস্টিক রয়েছে এবং তার একটা স্ট্রং অফার কিন্তু অলরেডি রিচ করেছে। দেখা যাক এই ডিলটা কমপ্লিট হয় কিনা। আগের সিজনে জেরেমি মানজোরের মতো প্লেয়ারকে বা জন টোরালের মতো প্লেয়ারকে মুম্বাই সিটি এফসি নিয়ে এসেছিল, ভ্যান নিয়ে এসেছিল, বাট স্টিল মিডফিল্ড সেইভাবে মুম্বাই সিটি এফসির খুব একটা স্ট্রং লাগেনি, খুব একটা মনে হয়নি যে মোটিভেটেড রয়েছে ফর দ্য চ্যাম্পিয়নশিপ। বাট দেখা যাক, কনর সিল্ডসের মতো একটা ভালো প্লেয়ারকে তুলে নিয়ে এসে কোথাও মুম্বাই সিটি এফসি নিজেদের যে ফরচুন রয়েছে সেটাকে আপকামিং সিজনে চেঞ্জ করতে পারে কিনা। নাও দ্য লাস্ট টু থিংস হচ্ছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, খুব পার্টিকুলার বিষয়। এক হচ্ছে মোহনবাগানের ব্যাপারটা, সেটা হচ্ছে কিয়ান নাসিরি, যেটা নিয়ে এর আগে আমরা কথা বলেছি, অ্যান্ড অবভিয়াসলি ইস্টবেঙ্গলের জয়গুপ্তাকে নিয়েও আগে কথা বলা হয়েছে। মোহনবাগানের কিয়ান নাসিরি আপাতত আবার রিটার্ন করছে। এবার এটা নিয়ে না ফ্যানেদের মিক্সড রিয়াকশন রয়েছে, ডেফিনেটলি থাকারই কথা। যে প্লেয়ারটা দীর্ঘদিন ধরে মোহনবাগান সিস্টেমের মধ্যে ছিল, হয়তো কেউ কেউ বলবে যে ওয়ান গেম ওয়ান্ডার, জাস্ট একটা ডার্বি, সেখানে হ্যাট্রিক করা, তারপর একটা লাইমলাইটের চরম লেভেলে পৌঁছে যাওয়া, তারপর সেই হাইপটাকে ধরে রাখতে না পারা, আবারও গেম টাইমের একটা অভাব, হয়তো তাকে কোথাও তাড়িয়ে বেরিয়েছিল যে এখান থেকে বেরোতে হবে এবং কোথাও গেম টাইমের সার্চে তাকে অন্য কোথাও যেতে হবে। ডেফিনেটলি তখন হয়তো সেই ডিসিশনটা সেই মুভমেন্টের উপর দাঁড়িয়ে ঠিক ছিল। বাট যদি লং টার্মের একটা প্ল্যানিং করা যেত, অনেকে যেটা বলছে, তাহলে মোহনবাগানের উচিত ছিল যে তাকে না ছাড়া অ্যাটলিস্ট তাকে আরও 2 বছর মোহনবাগানে ধরে রাখা। দেখো এই মুহূর্তে সিচুয়েশনটা কি দাঁড়ালো, না তাকে ফ্রিতে মোহনবাগান ছেড়েছিল, চেন্নাই এফসিতে সে ফ্রিতে জয়েন করেছিল, জাস্ট একটা বছর চেন্নাই এফসিতে সে কাটালো এবং কোথাও নিজের যে পজিশন সেটাকে দেখলো যে এখানে স্ট্রং নয় এবং মোহনবাগানে তাকে ফিরে যেতে হবে। মোহনবাগানের প্রস্তাব ভালো রয়েছে এবং শুধুমাত্র মোহনবাগানে ফিরে যাওয়াটা বড় কথা নয়, মোহনবাগান এই ক্ষেত্রে ফ্রিতে ছেড়ে দেওয়া প্লেয়ারকে, একাডেমি ডেভেলপড প্লেয়ারকে, তাকে ট্রান্সফার ফি দিয়ে অন্য ক্লাব থেকে নিয়ে এসে, দেখো ট্রান্সফার ফির অ্যামাউন্টটা কত এটা এখানে বিচার্য বিষয় নয়, সেটা 10 লাখ হতে পারে, 20 লাখ হতে পারে, 50 লাখ হতে পারে, হোয়াট এভার, সেটা নিয়ে কারোর অন্ততপক্ষে কেউ বদার্ড নয়। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে ট্রান্সফার ফিটা দিতে হচ্ছে। যে প্লেয়ারটাকে স্যালারি দিয়ে রেখে দেওয়া যেতে পারতো, যে ট্রান্সফার ফিটা হয়তো পে করতে হচ্ছে তার প্রায় কাছাকাছি অ্যামাউন্ট বা তার থেকে একটু বেশি অ্যামাউন্টই তাকে স্যালারি দিয়ে রেখে দেওয়া যেতে পারতো, সেই খরচাটা মোহনবাগান তাকে ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসছে। যাই হোক, আলটিমেট কিয়ান নাসিরি ফিরছে, এটা অনেকের জন্য খুব ভালো খবর, অ্যান্ড অবভিয়াসলি মোহনবাগানের ডাইনামিক্সকে চেঞ্জ করার জন্য যথেষ্ট ভালো খবর। রাইট উইংয়ে কিয়ান নাসিরি যথেষ্ট ভালো প্রলিফিক একজন প্লেয়ার, যার মধ্যে মাল্টিপল পজিশনেও খেলার অভিজ্ঞতা রয়েছে, শুধুমাত্র রাইট উইঙ্গার না, অ্যাজ এ সেন্টার ফরওয়ার্ড, সেকেন্ডারি স্ট্রাইকার, অ্যাটাকিং মিডফিল্ড, মাল্টিপল পজিশনে তাকে আমরা এর আগে ইউজড হতে দেখেছি। এবং কোথাও আমার পার্সোনালি ফিল হয় যে হোসে মলিনার হাতে এই ধরনের একটা অস্ত্র ডেফিনেটলি দরকার ছিল, যে শুধুমাত্র মনভীর সিংয়ের ব্যাকআপ হবে তা নয়, আপকামিং ডেজে বা ফিউচার টাইমে কোথাও মোহনবাগানের ফরওয়ার্ড লাইনের যে ব্যাটনটা,
বা ইন্ডিয়ান কোর প্লেয়ারদের যে অন্ততপক্ষে সিনিয়র প্লেয়ার হয়ে ওঠে ব্যাটনটা, সেটা কিয়ান নাসরির হাতে থাকার মতো সেই যোগ্যতাটা কিয়ান নাসরির রয়েছে, যেটা নিয়ে আমরা দীর্ঘদিন এর আগে কথা বলেছি। কিয়ানকে নিয়ে যখনই কথা বলেছি আমি ভীষণভাবে পজিটিভ থেকেছি, প্লেয়ারটাকে দেখে আমার ভীষণ পজিটিভ লাগতো। দেখো, ওর বাবা একজন লেজেন্ডারি ফুটবলার, যার পুরো বলতে গেলে ফুটবল কেরিয়ারের বড় অংশটা ইন্ডিয়ান ফুটবলে কেটেছে, স্পেশালি ইস্ট বেঙ্গলে কেটেছে, যার খেলা হয়তো আমরা দেখিনি, বাট জামশেদ নাসিরি এই নামটার সাথে ওই সময়টা 80-র দশকটা ভীষণভাবে না কানেক্টেড ছিল ফুটবলে। ইস্ট বেঙ্গলে একটা লেজেন্ডারি টাইম তার কেটেছে, মজিদ বাস্কার অ্যান্ড জামশেদ নাসিরির। তারপর আরও বিভিন্ন ক্লাবে তার খেলার অভিজ্ঞতা রয়েছে, বাট কিয়ান নাসিরির শুরু থেকে যে ব্যাপারটা মোহনবাগানের সাথে ওয়েল কানেক্টেড ছিল, সেটা আমার মনে হয় যে ভাঙার খুব একটা যুক্তি ছিল না। সেটা আবারও ফিরে আসছে। আমার মনে হয় যে এখানেই আমরা পজিটিভলি ব্যাপারটাকে নিতে স্টার্ট করব, অ্যান্ড অবভিয়াসলি টিমের ওজন বাড়াতে বা টিমের ব্যালেন্স বাড়াতে এই মুভটা দরকার ছিল। সালাউদ্দিন আদনান তো রয়েছে, ভালো কথা, বাট সালাউদ্দিন আদনান আপাতত ধীরে ধীরে উঠে আসছে, কিন্তু কিয়ান নাসিরি ইনস্ট্যান্ট এই টিমটার মধ্যে কিন্তু কানেক্ট হয়ে যেতে পারবে। সমস্ত প্লেয়ারদেরকে চেনে, টিমমেটরা ওল্ড, এবং খুব তাড়াতাড়ি কিন্তু টিমের সাথে ও অ্যাডজাস্ট করে নিতে পারবে। সো লেটস সি কি হয়, কিয়ান নাসিরির এই মুভটা কতটা পজিটিভলি মানে কি বলবো আউটকাম দেয় মোহনবাগানের জন্য, আমি অন্তত পার্টিকুলার দেখার জন্য ওয়েট করে থাকবো। না, লাস্ট থিং অবশ্যই বলতে হবে জয় গুপ্তার কথা। আজকে একদম ভোর ভোর সকাল সকাল আজকালের তরফ থেকে একটা ব্রেকিং বেরিয়ে এসে যে জয় গুপ্তার কাছে কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে চুক্তিপত্র গিয়ে রিচ করেছে। বড় কোনো অঘটন না ঘটলে জয় গুপ্তা ইস্টবেঙ্গলের পথে। এবং তারপর অবশ্যই লাল হলুদ ঐক্য, যারা অনেক দিন ধরে এই বিষয়টাকে শেয়ার করছিল, তারাও বিষয়টাকে এগ্রিগেট করে যে হ্যাঁ, জয় গুপ্তা 3 বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে আসছে। একটা আনডিসক্লোজড ফি, যেটা গোয়ার কাছে ইস্টবেঙ্গল অলরেডি এগ্রি করে ফেলেছে গোয়ার সাথে, তার বিনিময়ে কিন্তু জয় গুপ্তা ইস্টবেঙ্গলে সই করছে। এবং অবশ্যই ইস্টবেঙ্গলের যে ডিমান্ড ছিল, ইস্টবেঙ্গলের যে নিডটা ছিল, তার 50% আমি বলবো যে কমপ্লিট হলো। দেখো, বারবার করে ইস্টবেঙ্গলের গোটা সিজনে যত ম্যাচ হয়েছে, যখনই কথা বলেছি, পার্টিকুলার যে জায়গাটাতে আমি সব থেকে বেশি পয়েন্ট আউট করেছি যে এখানে শুধু আমি কেন, আমার মনে হয় যে আমার থেকে সিনিয়র জুনিয়র যারাই ইস্টবেঙ্গলকে নিয়ে বা ফুটবল নিয়ে বা ম্যাচগুলো নিয়ে কথা বলেছে, তারা সবাই বলেছে যে ইস্টবেঙ্গলের সব থেকে ল্যাকিং হচ্ছে কিন্তু সাইড ব্যাকে। কোথাও ফুল ব্যাক পজিশনটাতে ইস্টবেঙ্গল ভীষণভাবে স্ট্রাগল করছে। সেখানে দাঁড়িয়ে যে প্লেয়াররা রয়েছে, তারা অন্ততপক্ষে বর্তমান সময়ে ইস্টবেঙ্গলকে একটা ভালো রিচ দেওয়ার জন্য, ভালো একটা ফিট দেওয়ার জন্য দে আর নট ওয়েল এনাফ। তো সেই জায়গাতে ভালো ফুল ব্যাকস লাগবে, ভালো দুজন সাইড ব্যাক লাগবে, রাইট ব্যাকে একজন, লেফট ব্যাকে একজন লাগবেই, যারা ইমিডিয়েটলি এসে একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারবে। এবং দেখো, এইবারে বারবার করে যখনই ইস্টবেঙ্গলের কথা হয়েছে, আমি শুরু থেকে একটা কথা বলেছি যে দে আর ইন আ ওয়েল প্ল্যানিং মেশিনারি। কোথাও একটা পার্টিকুলার প্ল্যান রয়েছে, একটা পার্টিকুলার এক্সিকিউশন সেই প্ল্যানগুলোর দেখা যাচ্ছে। এক্সাম্পল হিসাবে আমি যদি বলি, দেখো, ইস্টবেঙ্গলে কিন্তু শুরু থেকে টার্গেট ছিল অভিষেক টেকচাম সিং, একদম প্রথম থেকে, যে অভিষেককে ইস্টবেঙ্গল তুলবে, যেহেতু ভার্সেটাইল রয়েছে, দুটো সাইড ব্যাকে খেলতে পারে, যেমনভাবেই হোক না কেন তাকে তুলে আনা হবে, এবং তারপর আরও একজন সাইড ব্যাককে অ্যাড করা হবে। সেটা রাইট ব্যাকও হতে পারে, সেটা লেফট ব্যাকও হতে পারে, সেটা ডিপেন্ড করবে যে অভিষেক সই করলো কি করলো না। কিন্তু যে মুহূর্তে ইস্টবেঙ্গল ফিল করলো যে ঠিক আছে, অভিষেকের ডিলটা কোয়াইট টাফ দেখাচ্ছে, কারণ 1 নম্বর হচ্ছে পাঞ্জাব, তাদের যে আস্কিং ফি রয়েছে সেটাকে তারা লোয়ার করছে না। 2, মোহনবাগান তারা একটা এন্ট্রি নিয়েছে, তারা ইস্টবেঙ্গলে অফার করা যে ট্রান্সফার ফি তার থেকে কিছুটা বাড়িয়ে দিয়েছে। পরে এফসি গোয়া সেই ম্যাটারটার মধ্যে ঢোকে থ্রু ম্যানুয়েল মার্কোস রোকা। তো ইস্টবেঙ্গল দেখে যে এখানে সিচুয়েশন একটু টাফ রয়েছে, টাকার অঙ্কে টাফ রয়েছে, ইনফ্লুয়েন্সের জায়গা থেকে টাফ রয়েছে। তখনই কিন্তু ইস্টবেঙ্গল সঙ্গে সঙ্গে ফোকাসটা নিয়ে নেয় জয় গুপ্তার ওপর, যে কোথাও জয় গুপ্তা টার্গেটেড চয়েস হতে পারে। যে গোয়া কেন ভাবছে, তাহলে কি জয় গুপ্তাকে অফলোড করার কথাটা গোয়া চিন্তা ভাবনা করছে, অ্যান্ড ডেফিনেটলি দেখে যে হ্যাঁ, এটা একদমই ঠিক কথা, যে গোয়া কিন্তু চাইছে জয় গুপ্তাকে অফলোড করে দেওয়া যেতে পারে, এবং দেখে যে এটা সব থেকে বড় বা ভালো সুযোগ জয় গুপ্তাকে এই মুহূর্তে নিয়ে আসার। প্লেয়ারটা ইয়াং, এনার্জেটিক, দুটো পজিশনে খেলতে পারে, অ্যাজ আ সেন্টার ব্যাক খেলতে পারে, অ্যাজ আ লেফট ব্যাক খেলতে পারে, এবং যথেষ্ট পরিমাণে 23-24 সিজনটা ওর জন্য একটা অসাধারণ সিজন গেছে। 24-25 হয়তো এতটা সুযোগ পায়নি আকাশ সাঙ্গওয়ানের জন্য, বাট স্টিল হি ওয়াজ ইন আ গুড ফর্ম। তো সেটা ইস্টবেঙ্গল ট্র্যাক করতে শুরু করে। ইস্টবেঙ্গল একটা জোরালো ইনিশিয়েটিভ নেয় যে খুব তাড়াতাড়ি এই ডিলটাকে ক্র্যাক করতে, এবং ফাইনালি সেটাকে ক্র্যাক করে। এবং আমার মনে হয় যে যখন তুমি এই জায়গাতে এই ডিলটাকে সিল করে ফেলতে পারছো, এবার ফোকাসটা চলে যাবে কিন্তু রাইট ব্যাকের দিকে। রাইট ব্যাকের দিকে আমরা অনেকদিন ধরে জানি যে আই লিগ থেকে কিছু প্লেয়ারকে ইস্টবেঙ্গল ট্র্যাক করে রেখেছিল, অ্যান্ড স্পেশালি যে প্লেয়ারকে অনেকদিন ধরে ইস্টবেঙ্গল চাইছে যে তার সিনিয়রিটিটা টিমে দরকার, তার ইনক্লুশন দরকার, তার বর্তমান ফর্মটা ইস্টবেঙ্গলের জন্য ভীষণভাবে তাকে হেল্প, মানে ইস্টবেঙ্গলকে হেল্প করতে পারে, সেটা হচ্ছে রাহুল ভেকে। দীর্ঘদিন ধরে তাকে কিন্তু ট্র্যাক করে রেখেছে। একটা অফারও বেঙ্গালুরুর কাছে রিচ করে, বেঙ্গালুরু ঠিক করতে পারছিল না যে কি করবে রাহুল ভেগেকে নিয়ে। তো সেই সিচুয়েশন আমার মনে হয় যে এরপর যখন জয়গুপ্তের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল, ইস্টবেঙ্গল নাও শুড ফোকাস অন রাহুল ভেগে, কারণ শুধুমাত্র
রাইট ব্যাকে বা রাইট ব্যাক এবং প্লাস সেন্টার ব্যাকে অপশনস বাড়বে তা নয়, তার পাশাপাশি আমার মনে হয় যে একটা সিনিয়র প্লেয়ার, একজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার ইস্টবেঙ্গল ইনক্লুড করতে পারবে, যে ইস্টবেঙ্গলের এনভায়রনমেন্টকে চেনে, যে ইন্ডিয়ান ফুটবলের এনভায়রনমেন্টকে খুব ভালো করে চেনে, যার মধ্যে একটা চ্যাম্পিয়ন মাইন্ডসেট রয়েছে, এবং কোথাও টিমের যদি ভালো কিছু করতে হয় এই ধরনের সিনিয়র প্লেয়ারদেরকে কিন্তু লাগবে জুনিয়রদেরকে গাইড করার জন্য, মোটিভেট করার জন্য, এবং কোথাও একটা ভালো রাস্তাতে টিমকে রাখার জন্য। সো অবভিয়াসলি শুরু থেকে বলে এসেছি ইস্টবেঙ্গল অন আ ভেরি গুড প্ল্যানিং, এবং সেই প্ল্যানগুলো প্রত্যেকটা খুব প্রপারলি এক্সিকিউট হচ্ছে। এবার দেখা যাক ফাইনালি কি হয়। আর এর সাথে আরও একটা বড় ব্রেকিং আজকালের তরফ থেকে আজকে এসেছে ওই একই রিপোর্টে, যে ইস্টবেঙ্গল কিন্তু একজন স্প্যানিশ ডিফেন্ডারের সাথে কথাবার্তা এই মুহূর্তে বলছে, সম্ভবত তাকে সই করানো হতে পারে। সাউল ক্রেসপোর ব্যাপারটাও শেয়ার করেছে। সাউল ক্রেসপোকে নিয়ে আমি অন্তত আর আলাদা করে নতুন করে কিছু কথা বলবো না, আগেও বলেছি যে সাউল ক্রেসপোকে ইস্টবেঙ্গল ছাড়তে চাইছে, সাউল ক্রেসপো যেতে চাইছে। এবার ফাইনালি তাকে কি করা হবে সিরিয়াসলি জানি না। থাকলে কতটা ইস্টবেঙ্গলের লাভ হবে কেউ বুঝতে পারছে না, বেরিয়ে গেলে কতটা ইস্টবেঙ্গলে ভালো হবে সেটাও কেউ বুঝতে পারছে না। এরকম সিচুয়েশনে অনেক সময় অনেক ক্লাবের ক্ষেত্রে কি হয়, যে প্লেয়ারকে ছেড়ে দেওয়ার কথা ভাবে সেই প্লেয়ারকে রেখে দিয়ে আবার অনেক সময় বেনিফিটেড হয়ে যায়। আবার এটাও হতে পারে যে একদমই যেহেতু কোচের পছন্দ না, রেখে তো দেওয়া হলো, তাকে হয়তো আনরেজিস্টার্ড করে রেখে দেওয়া হলো, তার গোটা একটা বছর সে যদি নিজেই চায় নষ্ট করতে সে নষ্ট হলো। তো আলটিমেট সাউল ক্রেসপোকে নিয়ে এই মুহূর্তে কথা বলার আমার মনে হয় না খুব একটা প্রয়োজন রয়েছে, যেহেতু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বা কোচ মনে করছেন যে এই প্লেয়ারটাকে আমার দরকার নেই। সো আমরা আর কি বলতে পারি তার বাইরে আমাদের আর ওপিনিয়ন দেওয়ার মতো এক্সট্রা কিছু আর বেঁচে থাকে না। তো যাই হোক, সাউল ক্রেসপোর ব্যাপারটা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট খুব ভালোভাবে হ্যান্ডেল করবে বলেই মনে হয়েছে, যেহেতু লং টাইম রয়েছে, সময় অনেকটা রয়েছে, দেখা যাক কি হয়। বাট জয় গুপ্তা সিগনেচারটা সিরিয়াসলি ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনকে অনেকটা মজবুত করলো। এবার একটা রাইট ব্যাক এসে গেলে আমি অন্তত পক্ষে বলবো যে ফার্স্ট 11-এর ডিফেন্স লাইন ইস্টবেঙ্গলের রেডি। এবার ব্যাকআপ অপশনস হিসেবে কি থাকছে, কে থাকছে সেটা একটা পরের বিষয়, কারণ হীরা মণ্ডল সম্ভবত বেরিয়ে যাচ্ছে। ওই জায়গাতে দাঁড়িয়ে প্রভাত লাকড়া, মার্ক জুদান পুইয়া এরাই কিন্তু রয়েছে যারা রাইট ব্যাক লেফট ব্যাকে ব্যাকআপ অপশন ভালো হতে পারে। মোহাম্মদ রাকিবকেও সম্ভবত রেখে দেওয়া হতে পারে একটা ভালো ব্যাকআপ অপশন, কিন্তু ফার্স্ট চয়েস ডেফিনেটলি না, তার যা পারফরমেন্স আমরা দেখেছি। বাকিটা তোমাদের যা অপিনিয়ন্স রয়েছে রিগার্ডিং অল দিস থিংস অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।